ভীষণ ভালো স্যার, ভীষণ ভালো। স্যার বলেছেন পড়ানোর যে আপনার ডেপথ, প্রেজেন্টেশন অসাধারণ। ছেলেদের হৃদয়ে গিয়ে টাচ করার মতো ক্ষমতা আপনার আছে, এবং আপনার কথার মধ্যে একটা ইউনিকনেস আছে। এই যে শিক্ষক যে একটা মহান পেশা, আমিও প্রচুর ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছি স্যার, তাই তো? প্রচুর ক্যান্ডিডেট, শুধু 9, 10 নয়, 11, 12 প্রচুর ফিজিক্সের, কেমিস্ট্রির ইন্টারভিউ নিয়েছি স্যার। এই আজকের আনসারটা আমার কাছ থেকে আমি ইউনিক পেলাম। অন্যরা যারা প্রেজেন্টেশন দেন আর কি, এখানে তাদেরকে যদি টপিক চুজ করতে দেওয়া হয় তাহলে তো হয়তো তারা পুরোটা ছেড়েও আসতে পারবেন না। আপনি ওইখানে গিয়ে চেঞ্জ করলেন। আমি কেমিস্ট্রি একটা জিনিস পড়াতাম, তো সেখান থেকে ফিজিক্সের। হ্যাঁ, তো আমার এত ভালো লাগলো আপনার, মানে কি বলবো, দারুণ। আমি মুগ্ধ স্যার, আপনার মতো নিশ্চয়ই শেখা। বসুন স্যার, বসুন স্যার। ধন্যবাদ স্যার। অঙ্কনবাবু, আপনার ব্রিফলি আপনার পরিচয়টা শুনবো। আমার নাম অঙ্কন মুখোপাধ্যায়। আমার বাড়ি হচ্ছে শক্তিপুর থানার অন্তর্গত তারানগর গ্রামে, এটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। ওকে। আমি মাধ্যমিক পাস করেছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন থেকে, উচ্চ মাধ্যমিক গোড়াবাজার ICI, আর আমি কলেজ পাস করেছি স্নাতক স্তর, যেটা জিয়াগঞ্জ শিবসিং কলেজ থেকে, আর MSc পাস করেছি হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে। তারপরে বিএড করেছি 2018-19 সালে। আচ্ছা, হ্যাঁ অঙ্কনবাবু, টিচার যে প্রফেশনটা স্যার মহান একটা পেশা, তাই তো? এই প্রফেশনকে মহান পেশা কেন বলা হয় আপনার মতে? এই প্রফেশনটাকে মহান পেশা বলা হয় কারণ মানে আমার মনে হয় অন্যান্য যে জীবজন্তু আছে তারা কুকুর হয়ে জন্মায়, বিড়াল হয়ে জন্মায়, ঠিক আছে, কিন্তু মানুষ হয়ে জন্মায় না। মানুষ হওয়ার জন্য একটা পাথেয় দরকার, পথ দরকার, নির্দেশনা দরকার, ঠিক আছে। হ্যাঁ, তার জন্য আমাদের একজন শিক্ষক মহাশয় দরকার, বাড়িতে ভালো গাইডেন্স দরকার। এবং আমি মনে করি যে শিক্ষকরাই ইঞ্জিনিয়ার তৈরি করে, ডাক্তার তৈরি করে, শিক্ষকরাই সমাজে ভালো মানুষ তৈরি করে। এই জন্য একজন শিক্ষক ভালো হওয়া খুবই দরকার। একদম ঠিক স্যার। আপনার সাবজেক্ট তো স্যার ফিজিক্স, কেমিস্ট্রি, মানে ফিজিক্যাল সায়েন্স তো? ফিজিক্যাল। ওকে, সো ঠিক আছে স্যার। তো আমি জানতে চাইবো স্যার আপনার প্রেশার শব্দটার সঙ্গে পরিচয় আছে। এই প্রেশারের অপোজিট শব্দ কি বলবেন? হ্যাঁ, প্রেশারের অপোজিট কি হবে অ্যাকর্ডিং টু ফিজিক্স? এটা কিন্তু ফিজিক্স বলতে না 9, 10 আছে। প্রেশার নিশ্চয়ই আপনি জানেন। প্রেশারটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে প্রেশার বা চাপ বলে। হ্যাঁ, তো এর অপোজিটটা কি হবে স্যার? শুধু শব্দটা বললেই হবে। ওকে স্যার। কয়েকটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম বলুন। রেডিও অ্যাক্টিভ থোরিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম, প্রোঅ্যাক্টিনিয়াম। রেডিও অ্যাক্টিভিটির একককে কি বলে? 20। আর বেকারেল কিসের একক? ওটা রেডিও অ্যাক্টিভের তেজস্ক্রিয়তার একক। কার নাম অনুসারে হয়েছিল? হেনরি বেকারেল। আচ্ছা, হেনরি বেকারেল স্যার তো বলতে চাই যে উনি প্রথম ওইটাকে আবিষ্কার করেছিলেন, যে সম্ভবত আমার যতদূরটা মনে পড়ছে যে পটাশিয়াম ইউরেনিয়াম সালফেট, এখান থেকে প্রথম তিনি এটা একটা কণা, হ্যাঁ, যেটা বেরোয় সেটা দেখতে পারবেন তিনি। কোনো প্রাচীন বস্তু, যেমন হরপ্পা সিভিলাইজেশন থেকে কোনো একটা কিছু পাওয়া গেছে, তো সেই প্রাচীন বস্তুর বয়স নির্মাণের জন্য ফিজিক্সের কোন কেমিস্ট্রির কার্বন 14 ডেটিং ইউজ করা হয়। আচ্ছা, মেটালার্জি বলতে কি বোঝেন স্যার? মেটালার্জি বলতে ধাতু বিদ্যাটাকে আমরা বুঝি। ধাতু সেটাকে আমাদের পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে অনেকগুলো 118টা মৌল আছে। এবার 118টা মৌলের মধ্যে যে মেটালকে আমরা গ্রুপ 1 স্টেজে সাজাই, ঠিক আছে, সেখানটাই ধাতু সম্বন্ধে তাদের যোগ্যতা কত, তাদের কি রকম আচরণ, সেইটা নিয়ে যে পড়াশোনাটাকে, সেটাকে মেটালার্জি বলা হয়। আচ্ছা,
আচ্ছা, ব্লিচিং পাউডারের সংকেতটা কি হবে স্যার? CaOCl ম্যাডাম, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1897। স্যার আপনি বলুন সিসিই বলতে কি বোঝেন? CCE না, CFC শুনেছি। সিএফসি শুনেছেন? সিএফসির ফুল ফর্ম কি স্যার? ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা স্যার আপনি বলুন আমাদের রাজ্যের এখন রাজ্যপাল কে আছেন? রাজ্যপাল এন রবি। এন রবি। আচ্ছা, রাষ্ট্রপতি কে আছে এখন? রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু। কততম? 15। আমরা ক্লাস 10-এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস তেজস্ক্রিয়তা সম্বন্ধে পড়ব। হ্যাঁ, তেজস্ক্রিয়তাটা আমাদের সম্পূর্ণই নিউক্লিয়াস, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস থাকে যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে তার উপর ভিত্তি করে আমরা তেজস্ক্রিয়তা করব। এখন আমাদের পৃথিবীতে টোটাল 118টা এলিমেন্ট আছে, ঠিক আছে? এবার কোনটাকে তেজস্ক্রিয় বলবো এবং কোনটাকে তেজস্ক্রিয় বলবো না সেটা একটা নিয়ম আছে। যেখানে আমরা জানি পরমাণুর মধ্যে নিউট্রন ও প্রোটন আছে, ঠিক আছে? নিউট্রন ও প্রোটনের মান, নিউট্রনকে যদি প্রোটন দিয়ে ভাগ করি এর মান যদি 1.52 এর সমান হয় বা তার থেকে বেশি হয় তবেই তারা হবে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌল। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে সাপোজ সোডিয়াম নিলাম, সোডিয়াম 11.23, এই 11টা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে পারমাণবিক ভর। হ্যাঁ, তো এর মধ্যে তাহলে প্রোটন থাকবে 11টা, ইলেকট্রন থাকবে 11টা, আর নিউট্রন থাকবে 23 থেকে 11 বাদ দিলে যেটা পাওয়া যাবে 12। তাহলে আমরা পেলাম প্রোটন 11, ইলেকট্রন 12 আর নিউট্রন 12 আর ইলেকট্রন 11। তাহলে এই ক্ষেত্রে নিউট্রনকে প্রোটন দিয়ে ভাগ করলে আমরা পাই 1.09 সামথিং, ঠিক আছে? তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের কাছে সোডিয়ামটা কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল নয়। কিন্তু যদি আমরা ইউরেনিয়ামটাকে নিই 92-238, এর মধ্যে প্রোটন আছে 92 আর নিউট্রন আছে 146। এখানে যদি নিউট্রনকে প্রোটন দিয়ে ভাগ করি তাহলে 146কে 92 দিয়ে ভাগ করলে প্রায় 1.6 এর কাছাকাছি মান হয়। তাহলে যেহেতু এখানটায় n নিউট্রনকে প্রোটন দিয়ে ভাগ করলে প্রায় এটাকে ক্রস করে যাচ্ছে 1.52 কে, তাহলে এটাকে আমি বলবো ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, কিন্তু আমাদের সোডিয়ামটা আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট না। ওকে, নিশ্চয়। এবার এতক্ষণ ধরে আমরা বললাম যে তেজস্ক্রিয় জিনিসটা কি, মানে যেখানে n/p এর রেশিও 1.5 কিংবা তার থেকে বেশি হবে সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবার এখানটাতে কি ঘটে, এখানটাতে তিনটে, সাধারণত আমাদের সিলেবাস অনুযায়ী যেটুকু আছে তিনটে পার্টিকেল নির্গত হয়। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে বিটা কণা, আর একটা হচ্ছে গামা কণা। এবার জানতে হবে আলফা কণা জিনিসটা কি। আলফা কণা একটা ধনাত্মক কণা, এটা জাস্ট হিলিয়ামের মতো, হিলিয়াম 2+। হ্যাঁ, এটা একটা ধনাত্মক কণা। আচ্ছা, বিটা কণাটা হচ্ছে একটা ঋণাত্মক কণা, হ্যাঁ, যেটা হচ্ছে ইলেকট্রন মাইনাস উপরে 0, আর এটা একটা তড়িৎচুম্বকীয় কণা, এর কোনো আধান বা কিছু নেই। তাহলে একটা জিনিস বোঝা গেল, আলফা কণাটা হচ্ছে ধনাত্মক, বিটা কণাটা হচ্ছে ঋণাত্মক, আর গামা কণাটা হচ্ছে নিষ্ক্রিয়, এর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক থাকে না। এবার আমাদেরকে একটা এলিমেন্ট নিচ্ছি x, যে x এর আমি পারমাণবিক সংখ্যা ধরছি z আর অ্যাটমিক মাস ধরছি a। তো এইখান থেকে যদি এটা যদি একটা তেজস্ক্রিয় মৌল হয়, এখান থেকে যদি একটা নতুন কণা সৃষ্টি হয়, হ্যাঁ, তার সঙ্গে যদি একটা আলফা কণা নির্গত হয় যেটা হচ্ছে হিলিয়াম 242+, তাহলে এইখানটাতে পারমাণবিক সংখ্যা পরিমাণটা 2 কমে যাবে আর অ্যাটমিক সংখ্যাটাও 2 কমে যাবে, ঠিক আছে? পারমাণবিক ক্রমাঙ্কটাও 2 কমে যাবে আর অ্যাটমিক পারমাণবিক ভরটা সেটা হচ্ছে 4 কমে যাবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যায়,
ইউরেনিয়াম 92-238। এখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, সেক্ষেত্রে এখানটায় আমরা পাবো থোরিয়াম, এটা পাবো হচ্ছে যেটা থোরিয়াম 90, এখানে 2 কমে গেল, আর উপরের ক্ষেত্রে 4 কমে যাবে, 204। তাহলে ইউরেনিয়ামের যে 92 ছিল সেখান থেকে 90 হয়ে গেল, আর 238 থেকে 230 ভালো হয়েছে। আর যেটা ইন্ট্রো আপনি দিয়েছিলেন, ইন্ট্রোটাও বেশ ভালো হয়েছে আপনার। শুধু আপনি টপিক চুজ করেছিলেন, আমার মনে হয় অন্য কিছু আছে। আপনি হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে টপিক চেঞ্জ করলেন, আপনি হ্যাঁ। তেজস্ক্রিয়তা, তাই তো? হ্যাঁ, না আপনি ধরেছেন বলে ওটাই পড়ালেন। হ্যাঁ, না আপনার যে কোনো বিষয় টপিকের উপরে আপনার খুব ভালো দক্ষতা রয়েছে, এটুকু বোঝা যায় আপনার সঙ্গে কথা বলে এবং আপনার ডেমো দেখে, আপনার সাথে প্রশ্নোত্তর সেশনে গিয়ে যেটা বোঝা যায় যে আপনার যে কোনো টপিকের উপর খুব ভালো কমেন্ট রয়েছে। আর লাস্টে আমি যে প্রশ্নটা করলাম, থোরিয়াম থেকে ইউরেনিয়ামের দিকে কি করে যাব, এটাই তো আজকাল আমাদের কাছে চ্যালেঞ্জ। আচ্ছা, আর থোরিয়াম থেকে ভারত ইউরেনিয়ামের দিকে যেতে হয় একটা করে নিউট্রন পার্টিকেল দিয়ে হিট বোম্বিং করতে হয়। করলে, হ্যাঁ, নিউট্রন পার্টিকেল দিয়ে হিট করতে হয়, নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে। হুম। হ্যাঁ, তার ফলে ইউরেনিয়াম তৈরি হয়, ওটাই আমি দিয়ে আমরা ভাবলাম। সেখান থেকে এনার্জি নিয়ে সেটা পারমাণবিক এনার্জি হিসেবে আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর গুলোতে কাজে লাগাই। তাছাড়া তো আমাদের কাছে ইউরেনিয়াম হ্যাঁ, সংখ্যা ইয়ে নেই, ভান্ডার নেই আমাদের। একটা নিউট্রন কণা ওকে হ্যাঁ। বোম্বিং করতে হয়। হ্যাঁ। একটা নিউট্রন কণা বোম্বিং করলে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট মতো হ্যাঁ। ইয়ে জেনারেট হয়। কোথায় তৈরি হচ্ছে ওটা? ভারতের কোথায় তৈরি হচ্ছে একবার বলুন। কালাপাক্কাম নাকি একটা জায়গা আছে। কালাপাক্কাম, ঠিকই বলেছেন। হ্যাঁ। অঙ্কনবাবু, নো ডাউট, আমি যত দেখি আপনাকে মুগ্ধ হই। ভীষণ ভালো স্যার, ভীষণ ভালো। স্যার বলেছেন পড়ানোর যে আপনার ডেপথ, প্রেজেন্টেশন অসাধারণ। ছেলেদের হৃদয়ে গিয়ে টাচ করার মতো ক্ষমতা আপনার আছে, এবং আপনার কথার মধ্যে একটা ইউনিকনেস আছে। এই যে শিক্ষক যে একটা মহান পেশা, আমি প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ নিয়েছি স্যার, তাই তো? প্রচুর ক্যান্ডিডেট, অনেক ভালো। প্রচুর ক্যান্ডিডেট, শুধু 9, 10 নয়, 11, 12 প্রচুর ফিজিক্সের, কেমিস্ট্রির ইন্টারভিউ নিয়েছি স্যার। এই আজকের আনসারটা আমার কাছ থেকে আমি ইউনিক পেলাম। অন্যরা যারা প্রেজেন্টেশন দেন আর কি, এখানে তাদেরকে যদি টপিক চুজ করতে দেওয়া হয় তাহলে তো হয়তো তারা পুরোটা ছেড়েও আসতে পারবেন না। আপনি ওইখানে গিয়ে চেঞ্জ করলেন। আমি তো কেমিস্ট্রি একটা জিনিস পড়াতাম, তো সেখান থেকে ফিজিক্সের। হ্যাঁ, তো আমার এত ভালো লাগলো আপনার, মানে কি বলবো, দারুণ। আমি মুগ্ধ স্যার। আপনার মতো মানুষ, আপনার মতো টিচার আমাদের দরকার, আমাদের স্কুলে দরকার, আমাদের বিদ্যালয়গুলো আপনার মতো টিচার ভরে উঠুক। তাহলে কী হবে, অনেক ছেলে জানতে পারবে যে গুরু কাকে বলে। কারণ আপনার ডেফিনেশন সেটা বলে দেয় স্যার। আমরা চাইবো সবাই মনে প্রাণে যে আপনি আগামী দিন আমাদের টিচার হন। তবে একটা কথা বলবো স্যার, হাতের পজিশনটা আপনার ঠিক জায়গায় নেই, এইবার হলো ঠিক জায়গায়। প্রথম থেকেই এরকম ছিল। আর যদি হাত রাখেন তো জাস্ট হাতের উপরে হাত হাত এরকম এরকম থাকবে, কিন্তু ওই আঙুলটা হুম, না। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার, ঠিক আছে।